দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজকের আমাদের আলোচনার বিষয় রবি খন্দে জৈব সারের সুষম প্রয়োগ ও তার সদ্ব্যবহার। আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজকের আমাদের আলোচনার বিষয় রবি খন্দে জৈব সারের সুষম প্রয়োগ ও তার সদ্ব্যবহার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি কাকদ্বীপ মহকুমার সহকারী কৃষি অধিকর্তা ডক্টর বরুণ কৃষ্ণ কুণ্ডু। নমস্কার। স্বাগত জানাই। নমস্কার। সেই সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। রবি খন্দে ফসল চাষ, এই যে কথাটা আমরা বলছি, আমি তার আগে শুরুতে একটু জানি যে রবি খন্দে ফসল চাষ বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? রবি খন্দে ফসল চাষ বলতে আমরা যেটা বুঝি শীতকালীন ফসল চাষ, যে সমস্ত ফসলগুলো শীতে হয়, শীতের আবহাওয়ায় যে সমস্তগুলো হয় সেগুলো হচ্ছে রবি খন্দের চাষ। সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে ফসলগুলো
চাষ হয়, মানে বীজ বোনা হয়, চাষ হয়, সেইগুলোই হচ্ছে রবি খন্দের চাষ। এর মধ্যে আপনার হচ্ছে যেরকম তৈলবীজ হিসেবে আপনার সর্ষে রবি খন্দে হয়, তারপরে হচ্ছে বিভিন্ন সবজি রবি খন্দে হচ্ছে, আরো যে সমস্ত শীতকালীন যে সমস্ত সবজিগুলো হচ্ছে সেগুলো সব রবি খন্দেই মেনলি হচ্ছে। আচ্ছা, তাহলে রবি খন্দের প্রস্তুতি হিসেবে আমন ধান বা খরিফ ফসলটা কাটার পরে জমিতে যে ধরুন 2 সপ্তাহ কি 3 সপ্তাহ জমিটা রেস্ট পেল, সেইটাকে আমাকে জমিটাকে পরিচর্যা করে নিতে হবে। আচ্ছা আচ্ছা। এটাই হলো মেন হচ্ছে রবি। এবং এখানেও আমরা বলছি কিন্তু সুষম সার প্রয়োগ, তার সদ্ব্যবহার। হ্যাঁ, এই যে একটা বিষম সার প্রয়োগ বা একটা অসম বন্টন যেটা সেটা করে আসেন, হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে এসে আপনাদেরকে সুষম সার প্রয়োগ করতে হবে। একদম। সেই ব্যাপারটা কি রকম? হ্যাঁ, এখন ভাবা যাচ্ছে যে কোনো একটা ভালো প্রোডাকশন পেতে গেলে, ভালো ফলন পেতে গেলে, যেমন বীজের যেমন গুরুত্ব আছে, বীজটা ভালো জাতের বীজ হতে হবে, বীজটা শোধন করে নিতে হবে, সে জৈবভাবে শোধন করা যায়। যেমন ধরুন ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স, যেমন ধরুন 1 কেজি যদি বীজ হয় তাহলে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি এবং 2 গ্রাম সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিয়ে বীজটাকে শোধন করে নিতে হবে। এবং বীজটা যেন 6 মাসের বেশি পুরনো না হয়। বীজটা প্রথমে কেনার পরে একদিন রোদ খাইয়ে নিতে হবে, তারপরে ওটা ভিজিয়ে বা সামান্য একটু জলের ছিটা দিয়ে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স দিয়ে মাখিয়ে ছাওয়ায় শুকিয়ে নিয়ে বীজটা বুনতে হবে। এরপরে আমি আসছি জমি তৈরির প্রস্তুতি। জমিতে মোটামুটি 2 থেকে 3টে চাষ মিনিমাম দিতে হবে। যাবতীয় আগাছা সেগুলোকে নির্মূল করতে হবে। জমিতে প্রথম চাষে জৈব পদার্থ মানে জৈব সার হিসেবে খোল প্রয়োগ করতে পারবেন, যেখানে মোটামুটি 50 থেকে 70 কেজি পর্যন্ত জৈব খোল দেওয়া যায়। যদি কেউ ভার্মি কম্পোস্ট দেয় মানে কেঁচো সার, সেটা 3 গুণ পর্যন্ত পরিমাণ বাড়াতে হবে। মানে প্রথম চাষে 150 কেজি 33 শতক জমিতে প্রয়োগ করতে হবে একটা চাষ দিয়ে। আরো ভালো হয় ট্রাইকোডার্মা ভিরিডি 1 কেজি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স 1 কেজি ওই জৈব খোলের সঙ্গে মাখিয়ে নিয়ে 3-4 দিন ওটা বস্তাবন্দি করে রেখে তারপরে যদি প্রথম চাষে ওইটা প্রয়োগ করা যায়, তাহলে জীবাণুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং মাটিতেও উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি পাবে। পরবর্তীকালে গাছ ঝিমিয়ে যাওয়া বা পাতায় দাগ, এই সমস্তগুলো থেকে রক্ষা পাওয়া যায়। তার মানে এই যে চাষের পূর্বে যে গ্যাপটা থেকে যাচ্ছে আমাদের এই ধান কাটার পরে, হ্যাঁ, বা যার যা মাঠে যা রয়েছে, অধিকাংশ তো ধান রয়েছেই এখন খারিফ যে চাষ, তারপরে যে গ্যাপটা পেয়ে যাচ্ছে সেই সময় আমাদের জমিটা এইরকম ভাবে তৈরি করে নিতে হবে যদি আমরা সঠিক ফলন পেতে চাই বা ফলন বাড়াতে চাই। একদম। এবং সেখানে জৈব সার, শুধুমাত্র জৈব সার না, তার সুষম ব্যবহারগুলো বাড়াতে হবে। ঠিক। এবার একটু বলুন যে জৈব সার আমাদের কৃষক বন্ধুরা রবি খন্দে চাষের ক্ষেত্রে প্রয়োগ করছেন, সেক্ষেত্রে উপকার কিরকম পাবেন তারা? উপকার হিসেবে ধরুন জৈব সার আমি যখন প্রথম চাষে ব্যবহার করছি, সেটা আপনার খোল হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বা কম্পোস্ট, এই সমস্ত যাবতীয় যে সমস্ত সার আছে সেগুলো প্রথম চাষে দিতে হবে। আর সাথে দিতে হবে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস, যেটা হচ্ছে জৈব ছত্রাকনাশক, এবং সিউডোমোনাস হচ্ছে জৈব ব্যাকটেরিয়া নাশক। অনেক সময় দেখা যায় গাছ ঝিমিয়ে যাচ্ছে ফুল ফল আসার পরে, এবং চেষ্টা করতে হবে যে ফসল চক্রে একই জাতের ফসল একই জমিতে বারবার লাগানো যাবে না। যেমন ধরুন সোলানেসি বর্গভুক্ত বেশ কিছু ফসল, যেমন ধরুন লঙ্কা, আলু, টমেটো, বেগুন, এইগুলোতে সবসময় ঝিমুনি রোগ লাগে। তাহলে এখানে আমরা একই ফসল লাগাবো না, তাহলে সেখানে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এইগুলো লাগানো। প্রত্যেকটা ফসলের নিজস্ব গোত্র আছে এবং পোকা মাকড়গুলো নির্দিষ্ট আছে, রোগও নির্দিষ্ট আছে। যদি আমরা ফসল চক্রে বিভিন্ন গোত্রের লাগাই, তাহলে প্রত্যেক গোত্রের ফসলের গাছের শিকড় কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে যায়। যদি আমরা বিভিন্ন গোত্রের ফসল লাগাই, তাহলে মাটির মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে ওই শিকড় বিভিন্ন জায়গা থেকে খাবার নিচ্ছে। আবার জৈব পদার্থ মাটিতে সংযোজনের ফলে শিকড়ের বৃদ্ধি হচ্ছে। তাহলে মাটির বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে যদি মাটি থেকে খাবার নেয়, তাহলে মাটি থেকে যে সমস্ত খাবারগুলো পাচ্ছে তাহলে গাছের পুষ্টি বৃদ্ধি হচ্ছে। তাহলে জৈব পদার্থ শিকড়ের পুষ্টি বৃদ্ধি করছে, পরিবেশ বান্ধব হচ্ছে, পরিবেশ দূষণ থেকে রক্ষা করছে। আর ফসলের পুষ্টি মানেই হচ্ছে ফসলের ফলন বৃদ্ধি হচ্ছে, এবং হচ্ছে জৈব পদার্থের দ্বারা যে সমস্ত ফসল উৎপাদিত হচ্ছে তার গুণগত মানও বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের
বিভিন্ন রোগের হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি। মানে অনেক সময় আমাদের লেবার মানে হচ্ছে শ্রম বাঁচাতে গিয়ে আমরা আগাছানাশক ব্যবহার করছি। এই আগাছানাশক না ব্যবহার করাই উচিত। মানে সেগুলো কি লোক দিয়ে হাত নিড়ানি যেটা এরকম না, করতে না। বলছেন? ধরুন কেমিক্যাল দিচ্ছি, কেমিক্যালের একটা আগাছানাশক। কুফল হ্যাঁ, পাচ্ছে, এবং কেমিক্যাল হচ্ছে রেসিডুয়াল টক্সিসিটি মারাত্মক, এবং সেটাতে কিন্তু হিতে বিপরীত হচ্ছে। আমরা হাত নিড়ানি দিতে পারেন বা প্যাডি উইডার বা কোনো যে সমস্ত উইডার মেশিনগুলো পাওয়া গেছে সেগুলো আমরা বীজ বোনার 40 থেকে 45 দিন পর্যন্ত যদি যেভাবেই হোক আমরা যদি আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো প্রোডাকশন পেতে পারি। আচ্ছা, এই যে আগাছার কথাটা বললেন, এটা কিন্তু প্রত্যেকটা চাষের ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ সমস্যা। হ্যাঁ, একদম। এইবারে যে সমস্ত কৃষক বন্ধুরা যারা চাষাবাদ করছেন তাদের কাছে কিন্তু একটা ইকোনমিক এবং বর্তমানে শ্রমিক পাওয়াটাও খুব একটা সমস্যার কারণ। একদম। তাই তারা মনে করেন যে আগাছানাশক যেগুলো রয়েছে, ওষুধ বা সার যা হয় সেগুলো তারা প্রয়োগ করে দিলেন, মারা গেল আগাছাগুলো, তারা বেঁচে গেলেন কৃষক বন্ধুরা। কিন্তু এটা তো পরিবেশের ক্ষতি করছে, সেটা তো আপনি বললেন। এর থেকে বাঁচতে গেলে আমরা যেহেতু জোর দিচ্ছি জৈব চাষের ক্ষেত্রে বা জৈব সারের ব্যবহারের ক্ষেত্রে, এই আগাছা কি কোনো জৈব উপায়ে দমন করা যেতে পারে? আগাছা জৈব উপায়ে দমন করার থেকে আগাছা কিন্তু যান্ত্রিক উপায়ে দমন করাটাই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, বুঝতে পেরে সেইখানে হচ্ছে হাত নিড়ান দেওয়া বা যে সমস্ত ম্যানুয়াল উইডার মেশিন বা মেকানিক্যাল উইডার মেশিনগুলো যেগুলো আছে সেগুলো চালিয়ে দেওয়া। তাহলে সেগুলো চালিয়ে দিলে কি হবে যে গাছের মধ্যে শিকড়ে বাতাস চলাচল করবে। সাধারণত আমরা ভাবি যে কীট মানে গাছের ক্ষতিকারক পোকা এবং ছত্রাক বেশি ক্ষতি করে, তা নয়। আগাছা সবচেয়ে বেশি ফলন কমায় আমাদের অজান্তে। এবং আগাছা তাকেই বলবো যার অর্থনৈতিক মূল্য থাকুক বা না থাকুক, যে ফসলটা চাষ করব সেই জাত ব্যতীত অন্য যা ফসলই থাকবে যার অর্থনৈতিক মূল্য থাকতেও পারে বা নাও থাকতে পারে তাকেই আমরা আগাছা বলবো। যেমন ধরুন একটা ইন্টারেস্টিং, ধরুন আমি ধান চাষ করেছি IR 36, সেখানে যদি মাসুরি ধান চলে আসে সেটা কিন্তু আগাছা, কিন্তু মাসুরি ধানেরও কিন্তু মূল্য আছে। না হলে আমরা কেন বলি যে আমরা যখন কোনো ধান আমরা বিক্রি করব তখন বলবে আরে এর মধ্যে তো অন্য বেজাত ধান চলে এসছে। তাহলে আমরা এই কথাগুলো কেন বলি? তাহলে আমরা যে জাতটা নির্বাচন করব সেই ব্যতীত আর যা কিছু থাকবে সেটাকে আগাছা পর্যায়ে আনবো, সেটার অর্থনৈতিক মূল্য থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন ধরুন আলু চাষে বেথশাক আপনা আপনি গজায়, তাহলে এর বেথশাকের কিন্তু অর্থনৈতিক দিক আছে, কিন্তু সেটা আলুর ক্ষেত্রে আলু চাষের ক্ষেত্রে সেটাই আগাছা। তখন তাকে আমাকে দমন করতে হবে বা তুলে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। এবার শস্য পর্যায়ের মধ্যে আমি বলতে চাইছি, দেখুন পতঙ্গ সাধারণত পোকামাকড় হলুদ রঙে আকৃষ্ট হয়। এবার অনেক জায়গায় আমরা জমিতে দেখেছি আলু চাষের যেখানে যে সমস্ত বেল্ট আছে, চৌকো চৌকো জমির চারদিকে যে আল আছে সেখানে সর্ষে লাগিয়ে দিয়েছে, এবং সর্ষের যে ফুলটা হচ্ছে সেটা হলুদ রং। পতঙ্গ হলদে রঙে আকৃষ্ট হয়। আমরা জানি যে এই কুয়াশা হয়, শীতকাল আসলেই দেখবেন কুয়াশা হবে, মেঘলা হবে, এমনি মেঘলা হওয়ায় সাধারণত জাপ পোকা, যেটাকে অ্যাফিড বা জাপ পোকা বলছে বা কেউ মেরি পোকাও বলে, সেইটা কিন্তু হলুদ রঙে আকৃষ্ট হচ্ছে। এবার হলুদ রঙে আকৃষ্ট হলে কি হচ্ছে, আমার মূল জমি যেটা কনসেন্ট্রেশনটা ছিল আলুতে সেটা না গিয়ে আমার আলু জমির আলে আমি লাগিয়ে দিয়েছি সর্ষে, সেখানে চলে এলো। এবং পরবর্তীকালে সর্ষেটা আপনার বায়োপেস্টিসাইড হিসেবে আমরা নিম বেস্ট পেস্টিসাইড 10,000 ppm যে সমস্ত অ্যাজাডিরেক্টিন নিম বেস্ট পেস্টিসাইড আছে সেগুলো 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আমরা সহজেই জাপ পোকা নিয়ন্ত্রণ করতে পারছি। তাহলে আমি দেখছি যে আলুর অর্থনৈতিক মূল্য কিন্তু সর্ষের থেকে বেশি, কিন্তু আমি মেন ক্রপ আমার কনসেন্ট্রেশন হচ্ছে আলু, কিন্তু আমি সেটাকে টোপ খাওয়ানোর জন্য, পতঙ্গকে টোপ খাওয়ানোর জন্য আমি সর্ষেটা আলুর চারদিকে লাগিয়ে দিলাম। এটাও কিন্তু একটা কৌশল। তো আমরা এইভাবে আমরা বেশ কিছু নির্বাচন করব। যেমন বর্তমানে বেশ কিছু পোকা বা রোগ আসছে, তার মধ্যে সাদামাছি একটা মারাত্মক,
থ্রিপস বা চিরুনি পোকা, এইগুলোর জন্য অনেকেই দেখবেন সবজি চাষের বীজতলাতে অনেকে মশারি টাঙায়। এই মশারি টাঙানোর ফলে কি হচ্ছে, এই পোকাগুলো নিয়ন্ত্রণে আসছে এবং পরবর্তীকালে এগুলো যে রস চুষে গিয়ে পাতা যে কুঁকড়ে যাচ্ছে সেগুলো থেকে রক্ষা পাচ্ছে। তো এর জন্য কিন্তু আলাদা করে কোনো খরচা লাগছে না। এবং ফসল যেগুলো আমরা লাগাচ্ছি তার চারদিকে যদি বেরিয়ার ক্রপ হিসেবে আমরা যদি ভুট্টা লাগাতে পারি তাহলে এইগুলো কিন্তু পোকাগুলো আসবে কম। তাহলে সেই সাথে বিভিন্ন রকম তো আমরা ফাঁদও ব্যবহার করতে পারি, যেমন ধরুন হলুদ আঠালো ফাঁদ, ইয়েলো স্টিকি ট্র্যাপ। বিঘা মানে 33 শতকে আমরা যদি 8টার মতো হলুদ আঠালো ফাঁদ লাগাতে পারি, সাধারণত গাছের যা উচ্চতা তার থেকে 1 ফুট বেশি উচ্চতায় হলুদ আঠালো ফাঁদ যদি আমরা ইনস্টলেশন মানে লাগাতে পারি, তাহলে পতঙ্গ হলদে রঙের আকৃষ্ট হয়। বিশেষ করে জাপ পোকা, তারপরে হচ্ছে মেরি পোকা মানে অ্যাফিডি বলছি, চিরুনি পোকা, তারপরে সাদা মাছি, এগুলো আকৃষ্ট হচ্ছে এবং এগুলো যে এক ধরনের ভাইরাস কুটে রোগ বহন করছে তার থেকে আমরা রক্ষা পাচ্ছি। আমার কিন্তু পরিবেশ বান্ধব হচ্ছে এবং আমাকে আলাদা করে কোনো পেস্টিসাইড, সে বায়োপেস্টিসাইডই হোক বা কেমিক্যাল সিনথেটিক পেস্টিসাইডই হোক, সেগুলো ব্যবহার থেকে আমরা। আচ্ছা, এই যে মোটামুটি আমরা জৈব সারের কথা বলছি, তা কি ধরনের জৈব সার হতে পারে বা জৈব কীটনাশক কি কি হতে পারে সে ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, এখন জৈব কীটনাশক হিসেবে তামাক থেকেও জৈব কীটনাশক আসছে, তারপর হচ্ছে নিম থেকে জৈব কীটনাশক আসছে। তাহলে এই নিম বেসড পেস্টিসাইড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 10,000 ppm থেকে 50,000 ppm পর্যন্ত নিম বেসড পেস্টিসাইড হয়। নিম বেসড পেস্টিসাইড যদি 10,000 ppm হয় তার মাত্রা হচ্ছে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা। যদি 50,000 ppm হয় তাহলে সেটা 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এর রেসিডুয়াল টক্সিসিটি নেই এবং এটা হচ্ছে সবুজ মার্কা, মানে আপনি আজকে স্প্রে করলেন, কালকে বা পরশুদিনই আপনি বাজারজাত করতে পারেন এবং এটা শরীরের পক্ষে কোনো ক্ষতি করবে না। কিন্তু হোয়ারাস যদি আমি কেমিক্যাল পেস্টিসাইড করি, সেগুলো দেখুন কোনোটা লেবেল মানে চিহ্নিতকরণ, কোনোটা লাল আছে, কোনোটা হলুদ আছে, কোনোটা নীল, কোনোটা সবুজ। লাল মানে হচ্ছে 1 মাস ফসল তোলা যাবে না, কিন্তু অনেকেই অজান্তেই মানে ক্রমাগত কৃষি বিষ ব্যবহার করার ফলে সেই রোগ এবং পোকাকে আরো টেনে আনছে। আর দ্বিতীয় কথা, চাষি ভাইদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে যতটা পরিমাণ জল মিশিয়ে স্প্রে করা দরকার বিঘাতে, মানে 33 শতকে 80 থেকে 100 লিটার ওষুধগুলা জল স্প্রে করা দরকার, সেটা 40 লিটারে সেরে দিচ্ছে। সেটা মোটেই কাম্য নয়। আর তখনই আমি স্প্রে করব যখন আমার 10% বা তার বেশি গাছ আক্রান্ত হচ্ছে, তবেই আমি স্প্রে করব, নচেত নয়। আক্রান্ত ডাল বা পাতা পুড়িয়ে বা পুঁতে ফেলবো, তারপরে আমি নির্বাচন করব। এখানে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে ওই কোথাও হলো একটা সচেতনতার অভাব রয়েছে এবং নিজেদের মধ্যে ধারণা রয়েছে যে আমার গাছ আক্রান্ত হলো কি না হলো একটু দেখা দিয়েছে, আপনি যেটা একটা পরিমাণ বললেন যে এত শতাংশ গাছ আক্রান্ত হলে তবেই প্রয়োগ করব, কিন্তু কৃষক বন্ধুরা অতটা ঝুঁকি নিতে চান না। তারা ওই যারা স্থানীয় দোকানদার ডিলার যারা রয়েছে তাদের কাছ থেকে তারা যেমন পরামর্শ দেন, তারা তো আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন, এডিএ অফিস যারা রয়েছেন বা কেবিকে যারা সায়েন্টিস্ট রয়েছে তাদের কাছে সহজে আসেন না। তারা ওই ডিলার যারা রয়েছেন, দোকানদার যারা রয়েছে সেই সেভাবে বললো যে হ্যাঁ এই রোগটা দেখা দিয়েছে, এটাই দিয়ে দাও। সে তার ব্যবসায়িক সুবিধার্থে সেটা দিয়ে দিল, কিন্তু সেটা যে আপনার জমিটা ক্ষতি করছে, আপনার শরীর স্বাস্থ্য ক্ষতি করছে, প্রকৃতির ক্ষতি করছে, সেটা তারা দেখছে না। সে শুধুমাত্র তার ব্যবসায়িক দিক দেখছে। এই ব্যাপারে বোধহয় আমাদের কৃষক বন্ধুরা যে সুষম সারের কথা আমরা আজকে আলোচনা করছি, রবিখন্দে জৈব সারের সুষম প্রয়োগ এবং তার সৎ ব্যবহার, সেজন্য আপনাদের মতো বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া একান্তই দরকার। এবং শুধুমাত্র যে জৈব চাষ করে তাদের হয়তো সাময়িকভাবে ফলনটা কমবে, কিন্তু এটা যখন দীর্ঘস্থায়ী হবে জমিতে তার সেই উর্বরতা শক্তি ফিরে পাবে, অবশ্যই ফিরে পাবে। তখন বেশি পরিমাণে, সবচাইতে এর একটা তো বাজারও রয়েছে। অবশ্যই বাজার আছে। জৈব চাষ করে যে আমরা উৎপাদিত ফসল যে সমস্ত জায়গায় বিক্রি করব, তার একটা যে জেল্লা ফসলের চাকচিক্য ব্যাপারটা, সেটা দেখে মানুষ, এবং সবচাইতে কি একটা স্বাস্থ্যের ব্যাপার আমাদের মাথায় রাখতে হচ্ছে একদম, যেটার ফলে বিভিন্ন রকম আপনি নিশ্চয়ই সহমত হবেন যে এই অধিক পরিমাণে সার থেকে উৎপাদিত ফসল খাওয়ার ফলে আমাদের নানান রকম শারীরিক সমস্যা হতে পারে। হ্যাঁ, সেখান থেকে যদি আমরা সুষমভাবে জৈব সার প্রয়োগ করি, নিশ্চয়ই এগুলোর হাত থেকে রক্ষা পেতে পারি। অবশ্যই অবশ্যই। আর কীটনাশক কিছু আছে?
দেখুন কীটনাশক হিসাবে দেখুন জৈব ছত্রাকনাশক আছে, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স। আচ্ছা। যেমন ধরুন ফুল ফল আসার পর যদি গাছ ঝিমিয়ে যায়, ধরে নিতে পারেন ওটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত, এবং এর একটা উচ টেস্ট বলে। সেই আক্রান্ত ডাল কেটে একটা পরিষ্কার কাচের গ্লাসে জল নিয়ে যদি জলটা ঘোলাটা হয় তাহলে বলবেন যে ওটা ব্যাকটেরিয়া জনিত। সাধারণত আলু, টমেটো, বেগুন এগুলোতে ঝিমুনি রোগ লাগে। তাহলে এরকম যদি হয় তাহলে আপনারা শুরুতেই আপনারা সিউডোমোনাস ফ্লোরোসেন্স প্রয়োগ করুন। আর একটা আছে বর্তমানে, সেটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কৃমি এবং আব হচ্ছে, এবং মানে মাটি থেকে মানে খাবার নিতে পারছে না, গাছ ঝিমিয়ে যাচ্ছে, একটু সন্দেহ হচ্ছে। তাই দেখবেন যদি শিকড়টাতে যদি আব হয়, তার মানে কৃমি হয়, তাহলে কৃমি একবার লাগলে ছাড়তে চায় না, গাঁদা ফুলের চাষ করতে হবে। আর একটা হচ্ছে জৈব ছত্রাকনাশক আছে, কৃমিনাশক হিসেবে কাজ করে, সেটা হচ্ছে প্যাসিলোমাইসিস লিনাসিনাস। সেটা 1.5 কেজি প্রতি বিঘায় ছড়িয়ে দিতে হবে, অথবা 2 গ্রাম প্যাসিলোমাইসিস লিনাসিনাস প্রতি লিটার জলে গুলে স্প্রে করলেও এই আপনার হচ্ছে আব বা হচ্ছে কৃমিনাশক হিসেবে কাজ করবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা জৈবভাবে আমরা কিন্তু কৃমিনাশক হিসেবে ব্যবহার করছি। এবারে ঘরোয়া পদ্ধতিতেও তো কিছু আমাদের, এই যে আপনি নিমের কথা বলেন, নিমাস্ত্র, ব্রহ্মাস্ত্র, এগুলো তারপরে পঞ্চমৃত, এইসব জিনিসগুলো তো আমাদের কৃষক বন্ধুরা খুবই ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এবং সরকারি বেশ কিছু স্কিম আছে, পিকেভিআই, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ক্লাস্টার করে সেখানে জৈবভাবে ফসল উৎপন্ন করা হচ্ছে, এবং ওখান থেকে উৎপাদিত ফসল কিনে আবার কিন্তু মার্কেটে নিয়ে যাচ্ছে, যেখানে জৈব হাট আছে। এবং এটা সরকার কিন্তু অলরেডি চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, এবং এর একটা সুফল কিন্তু বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ বা এফপিও যারা আছেন তারা কিন্তু এই সুফলগুলো পাচ্ছে, এবং পরবর্তীকালে এদেরকে গাড়িও দেওয়া হচ্ছে, যাতে গাড়িটা করে তারা ফসল মাঠ থেকে যেন হাট পর্যন্ত সরাসরি নিয়ে যেতে পারে। মাঝে যে মিডলম্যান যারা রয়েছে সেটা হবে না, দালাল যারা থাকে মুক্ত পাবে। ঠিক এই ব্যবস্থা কিন্তু সরকার নিয়েছে। আমাদের উভয় সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই চাইছে কৃষক বন্ধুদের যাতে চাষের ক্ষেত্রে ব্যয় কমবে এবং আর্থিকভাবে তারা লাভবান হবে, ফলন বৃদ্ধি পাবে, সেদিকে বিভিন্ন রকম প্রকল্প, সুযোগ সুবিধার রয়েছে। শুধুমাত্র কৃষক বন্ধুরা উপযুক্ত জায়গায়, উপযুক্ত মানুষদের কাছে না যাওয়ার ফলে এবং নিজেদের সেই প্রথাগত জ্ঞান প্রয়োগ করার ফলে কিন্তু ওনারাই লস করছেন চাষের ক্ষেত্রে। একদম সত্যি কথা। আমাদের সময় প্রায় শেষের দিকে। আমরা আলোচনা করছিলাম রবিখন্দে জৈব সারের সুষম প্রয়োগ এবং তার সদ্ব্যবহার। আশা করি আজকের আলোচনা থেকে আমাদের শ্রোতা বন্ধুরা তথা কৃষক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে অত্যাধিক পরিমাণের রাসায়নিক সার প্রয়োগ করে আপনারা নিজের, সমাজের এবং প্রকৃতির, সর্বোপরি নিজের শরীর স্বাস্থ্যের ক্ষতি করছেন। সেদিক থেকে যদি রক্ষা করতে চান এবং যে উদ্দেশ্য নিয়ে চাষ করছেন মূলত তো আর্থিকভাবে সচ্ছল হতে, তাই যদি সারের সুষম ব্যবহার এবং জৈব সার প্রয়োগ, সেই সঙ্গে জৈব চাষের দিকে আপনারা ঝোঁকেন, তাহলে কিন্তু সবকিছুই রক্ষা পেতে পারে আমাদের প্রকৃতি, আপনার শরীর স্বাস্থ্য এবং সর্বোপরি আর্থিকভাবে আপনি লাভবান হতে পারবেন। আজকের আমাদের সময় শেষ। আমরা আলোচনা করলাম রবিখন্দে জৈব সারের সুষম প্রয়োগ ও তার সদ্ব্যবহার। আর এতক্ষণ এ ব্যাপারে বিস্তারিত জানালেন কাকদ্বীপ মহকুমার সহকারী কৃষি অধিকর্তা ডক্টর বরুণ কৃষ্ণ কুণ্ডু। ডক্টর কুণ্ডু, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।